প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আজকে একটা চমকপ্রদ প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। আজকে যে প্রশ্নটি আলোচনা করতে চলেছি সেই প্রশ্নটি হলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, তোমাদের টেস্ট পরীক্ষা এবং 2026 সালে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আজকের এই প্রশ্ন উত্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বললাম? অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আজকের প্রশ্ন উত্তর আলোচনাটা দেখতে থাকো। অবশ্যই তোমরা এখান থেকে অনেক লাভবান হতে পারবে। আরেকটি কথা যে তোমাদের এটা হয় ইতিহাস অনেকের পড়তে ভালো লাগে না। তোমাদের অনেকেই আছো যে ইতিহাস পড়তে ভালো লাগে না, একটা কেমন একটা বোরিং ফিল আসে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু মন দাও, দেখবে মন দিলেই তোমাদের ভালো লাগবে। এবং তার সাথে আরেকটি কথা বলবো, একটু মনোযোগ সহকারে পড়বে, একটু বোঝার চেষ্টা করবে, দেখবে ভালো লাগবে। সেই মনোযোগ সহকারে পড়ার জন্য এবং বোঝার জন্যই আজকে আমি তোমাদেরকে এই একটি প্রশ্ন উত্তর 4 মার্কের একটি প্রশ্ন উত্তর তোমাদেরকে সুন্দর করে আলোচনা করে দেব। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এটা শুনে থাকবে যে ইতিহাস বিষয়ে নাকি ভালো মার্কস পাওয়া যায় না বা পুরোপুরি ভালো মার্কস পাওয়া যায় না। আমি বলবো ধারণাটি সম্পূর্ণ ভুল। ইতিহাসে তোমরা যদি একটু মনোযোগী হও, একটু যদি ভালো করে লেখো, একটু যদি গুরুত্ব দাও, তাহলে অবশ্যই তোমরা ইতিহাসে ভালো মার্কস পাবে। আর কথাতেই আছে, যে যাকে গুরুত্ব দেয় তাকে সেও গুরুত্ব দেয়। অতএব বিষয়টাকে যদি তোমরা ভালো করে গুরুত্ব দিয়ে থাকো তাহলে অবশ্যই তোমার বিষয়টিকে ভালো লাগবে এবং সেই বিষয়টি ভালো লাগা থেকে তোমাদের ভালোবাসায় পরিণত হবে। প্রিয় ছাত্রছাত্রী, আর কোনোভাবে কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাব আলোচনার মূল পর্বে। আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হলো ভারতের ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীমূলক রচনার ভূমিকা। ইতিহাস বিষয়ের ক্ষেত্রে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের 2025 টেস্ট পরীক্ষা, 2025 তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট সেখানে এবং 2026 যে মাধ্যমিক পরীক্ষাটা দিতে তোমরা যাবে সেক্ষেত্রেও আজকের এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো আর কোনোভাবে আলোচনা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব একদম আলোচনার মূল পর্বে। দেখো কি বলছে, ভারতের ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীমূলক রচনার ভূমিকা বিশ্লেষণ করো। দেখো আত্মজীবনীটা কি সেটাকে বুঝতে হবে তোমাদেরকে। যে ব্যক্তি নিজে তার সারা জীবনের ঘটনা লিখতে থাকেন, তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লিখতে থাকেন, সেটাকেই বলা হয় আত্মজীবনী। এখানে ওই ব্যক্তি সমকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্মীয়, সংস্কৃতি সব বিষয়গুলোকেই সে কিন্তু তার আত্মজীবনীতে লিখতে থাকে। এই কারণেই তৎকালীন সমাজ, অর্থনীতি, ধর্ম প্রভৃতি বিষয় জানতে গেলে তোমাকে অবশ্যই সেই ব্যক্তির আত্মজীবনীকে ভালো করে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। সেই গুরুত্বটা কি? দেখো, ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে ঐতিহাসিক সত্য উদ্ঘাটন। দেখো আত্মজীবনী সাধারণত লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং অনুভূতির একটি স্থান। যেমন 1929 খ্রিস্টাব্দে বা 1829 খ্রিস্টাব্দে তৎকালীন আমাদের ভারতবর্ষে এলাহাবাদের দুর্গে বা জেলখানায় কে বন্দী ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। তিনি তার কন্যা ইন্দিরা গান্ধীকে তিনি চিঠি মারফত পৃথিবীর ইতিহাস তাকে সুন্দর করে বিবর্তন বলো, প্রাকৃতিক বলো, সুন্দর করে সেই ইতিহাসটা তিনি তাকে তার মেয়েকে শিক্ষা দিচ্ছেন। অনুরূপ আরেকটি গ্রন্থ আছে মহাত্মা গান্ধীর লেখা মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, জওহরলাল নেহরুর টুয়ার্ড ফ্রিডম, সুভাষচন্দ্র বসুর অ্যান্ড ইন্ডিয়ান পিলগ্রিমস। এই যে বইগুলি তোমরা জানতে পারছো, তোমাদেরকে আমি বললাম এই বইগুলি হচ্ছে প্রত্যেকটা বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী। কারণ সেই আত্মজীবনী পড়েই কিন্তু তৎকালীন আমাদের সমস্ত ঘটনা আমরা নিজেদেরকে জ্ঞান লাভে অর্জিত করতে পারি।
পরবর্তী পয়েন্টে কি আছে দেখো, সমাজ ও সংস্কৃতির প্রতিফলন। একটি আত্মজীবনীতে আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি। রবি ঠাকুর তিনি কিন্তু তার ছোটবেলাকার ঘটনা, পারিপার্শ্বিক যে ঘটনা, সেটা সমাজ হতে পারে, ধর্মীয় হতে পারে, রাজনীতি হতে পারে, এই যে ঘটনাগুলি তিনি কি করেছেন তার আত্মজীবনী জীবন স্মৃতিতে তিনি লিপিবদ্ধ করেছেন, যার ফলে সেই তৎকালীন সমাজ এবং সংস্কৃতির প্রতিফলন কিন্তু আমরা আত্মজীবনী থেকে অর্জন লাভ করতে পারি। তারপরে দেখো ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য প্রদান। এখানে একটি বিষয় আমি তোমাদেরকে বলবো, একটু ইউরোপের ইতিহাসে যদি আমি বলি, নেপোলিয়ন বোনাপার্টের একটি আত্মজীবনী ছিল। তিনি সেই আত্মজীবনীতে নিজের একটি কথা বলেছিলেন যে আমার কৃতিত্ব শুধুমাত্র আমি যুদ্ধে জয়লাভ করেছি এটা নয়, আমার কৃতিত্ব আমি কোড নেপোলিয়ান তৈরি করেছি। এই যে একটা সত্য ঘটনা, এই ঘটনাটা আমরা কোথা থেকে পাচ্ছি? তার আত্মজীবনী থেকে। যেমন আমাদের ভারতবর্ষের বিপিন চন্দ্র পাল, অর্থাৎ তিনি একজন বাঙালি বিপ্লবী, তিনি তার আত্মজীবনী 70 বৎসর ওই গ্রন্থে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য প্রদান করেছেন, যেগুলো পরবর্তীকালে ঐতিহাসিকগণ গ্রহণ করেছেন। 4 নম্বর পয়েন্টে যদি যাই, রাজনৈতিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ। দেখো আত্মজীবনী থেকে রাজনৈতিক ও প্রশাসনিক দৃষ্টিকোণটিও ব্যাখ্যা করা যায়। যেমন আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তার বিখ্যাত গ্রন্থ দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এই গ্রন্থে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা থেকে একদম আমাদের আধুনিক ভারতবর্ষের ইতিহাস তিনি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন এবং সেখানে রাজনৈতিক এবং প্রশাসনিক দিকটিও তিনি সুন্দরভাবে আলোচনা করেছেন। 5 নম্বর পয়েন্ট, ব্যক্তিত্বের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। একটা কথা বলি, আমাদের যেমন একজন বিখ্যাত সাহিত্যিক আছেন, মারা গেছেন তিনি, সেই সাহিত্যিকের নাম আমি বলবো আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর একটি বিখ্যাত গ্রন্থ আছে প্রথম প্রতিশ্রুতি। দেখো আশাপূর্ণা দেবী সেই প্রথম প্রতিশ্রুতি গ্রন্থে কিন্তু নারীবাদের কথা বলেছেন, অর্থাৎ তিনি একজন মহিলা হয়ে একজন মহিলার কথা বলেছেন, অর্থাৎ এক্ষেত্রে তার ব্যক্তিত্ব এবং মনস্তাত্ত্বিক বিষয়টিও নির্ভর করছে। ঠিক অনুরূপভাবে আমাদের দেশের যারা আছেন পণ্ডিত জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, বিপিন চন্দ্র পাল, দক্ষিণারঞ্জন বসু যারা আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, তারা কী করবে? তাদের ব্যক্তিত্ব, তাদের মনস্তাত্ত্বিক কোণটা আমাদের এই ভারতবর্ষ, এই ভারতবর্ষ নিয়েই তারা তাদের মাতৃভূমিকে নিয়েই তারা তাদের কি করেছেন? তাদের আত্মজীবনীকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনের এত গুরুত্ব। উপসংহারে আমরা কি বলবো? যে আত্মজীবনী থেকে আমরা সমকালীন সমাজ, অর্থনীতি, ধর্মীয়, ব্যক্তিত্বের মনস্তাত্ত্বিক বিষয়, প্রশাসনিক সার্বিক দিক থেকে আমরা আমাদের ভারতবর্ষের ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনীকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করতে পারি, একথা নিঃসন্দেহে বলা যেতে পারে। প্রিয় ছাত্রছাত্রী, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যেন আমাদের সমস্ত ভিডিও তোমরা তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।